হ্যালো এভরিওয়ান, আই এম প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্যালেন্ডার। কেননা এই ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে আমরা ম্যাথ এবং রিজনিং দুটোই পেয়ে থাকি। তো এর পার্ট 2 নিয়ে এলাম তোমাদের সামনে। তো প্রিভিয়াস পার্টে আমি 4 প্রকারের বা 4 টাইপের ম্যাথ তোমাদের শিখিয়েছি। যারা যারা প্রিভিয়াস পার্টটি দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে প্রিভিয়াস পার্টটি দেখে নাও, কেননা সেই পার্টটিও খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। ওই পার্ট থেকেও আমাদের পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো ক্যালেন্ডারের আর বাকি কিছু কয়েকটি পার্ট রয়েছে, সেগুলো পার্ট 2তে আমি শেষ করে দেব এবং পরের দিন থেকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আমাদের আসতে চলেছে, ঠিক আছে? আশা করছি আমি ক্যালেন্ডারের পার্ট 1 এবং পার্ট 2 যারা যারা দেখবে তাদের আর আমার পরবর্তী ভিডিও দেখতে হবে না। এই পার্ট 1 পার্ট 2 দেখেই তারা যে কোনো ক্যালেন্ডারের ম্যাথ বলো রিজনিং বলো নিমেষেই করতে পারবে। তোমরা একাই করতে পারবে, ঠিক আছে? এইটুকু আমি ভরসা দিচ্ছি, 100% শিওর বলছি। কেননা ক্যালেন্ডার থেকে সমস্ত প্রকারের টাইপ আমি তোমাদের শিখিয়ে দেব, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? যারা প্রথম দেখছো তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। যারা ক্যালেন্ডার চ্যাপ্টারটি অলরেডি করেছো তারাও দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে এবং তোমরা বুঝতে পারবে কত কম সময়ে কত সহজে এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা করতে পারি, ঠিক আছে? এই কারণে বলছি ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যারা স্কিপ করে ফেলবে তারা অনেক কিছুই মিস করবে, ঠিক? এছাড়াও তার সাথে বলতে চাই, যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এরকম নিত্য নতুন ট্রিক্স এবং টিপসের অঙ্ক তোমরা পেতে পারো, বেসিক থেকে অ্যাডভান্স। ওকে, তাহলে চলো আর দেরি না করে ক্যালেন্ডারে এই পরবর্তী পার্ট 2 শেষ করা যাক। তাহলে আমরা প্রথমে শিখব 1 নাম্বার, কোনো ইয়ারের প্রথম দিন এবং শেষ দিন, অর্থাৎ স্টার্ট ডে অ্যান্ড লাস্ট ডে। তোমরা যারা যারা প্রিভিয়াস বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই জানো আমাদের একটি ডেট সাল দেওয়া থাকে, সেই সালের প্রথম দিন দেওয়া থাকে। অর্থাৎ আমি কোশ্চেনটা লিখছি, ধরে নাও 2005 সাল রয়েছে, 2005 সালের ফার্স্ট ডে অর্থাৎ বছরের প্রথম দিন যদি সোমবার হয় তাহলে লাস্ট ডেট অর্থাৎ শেষ দিন কী বার হবে? তো এরকম প্রশ্ন তোমরা অনেকেই দেখেছো। আর এরকম অঙ্ক করার জন্য, এরকম প্রবলেম করবার জন্য আমাদের কোনো প্রকারের অঙ্ক করতে হয় না, জাস্ট একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হয়। অধিকাংশ ছেলেরা কি করে, এটা নিয়ে অঙ্ক করে, অঙ্ক করার পর অ্যান্সার লেখে। আমাদের অত সময় ব্যয় করার প্রয়োজন নেই, জাস্ট একটি কনসেপ্ট মনে রাখো, যদি সালটি, এটি তোমরা খাতায় লিখে নিতে পারো নোটবুকে, নাহলে স্ক্রিনশট করে নাও। খুবই একটি ইম্পর্টেন্ট সূত্র শেখাচ্ছি তোমাদেরকে, সূত্র বলবো না, এটা জাস্ট একটা কনসেপ্ট বলবো। যদি সালটি নর্মাল ইয়ার হয়, যদি সালটি নর্মাল ইয়ার হয় তাহলে প্রথম দিন এবং শেষ দিন একই হবে। বোঝা গেল কি? তাহলে লিখে দিচ্ছি আমি, ফার্স্ট ডেট ইজ ইকুয়াল টু লাস্ট ডেট। তাহলে দেখো কোশ্চেনটি কী বলেছে, 2005 সাল। দেখো এটি প্রথমে নর্মাল ইয়ার না লিপ ইয়ার? তো লিপ ইয়ার আমরা কীভাবে বের করি, 4 দিয়ে ভাগ করে দিই। দেখো 2005কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ এটি একটি নর্মাল ইয়ার। তাহলে আমরা বুঝতেই পারছি, যেহেতু নর্মাল ইয়ারের ক্ষেত্রে প্রথম দিন যদি সোমবার হয়, দেন শেষ দিনও আমাদের অবভিয়াসলি সোমবার হবে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক? দেখো আমি কিন্তু ক্যালেন্ডার দেখে লিখিনি 2005 সালে সোমবার, আমি জাস্ট একটি কনসেপ্ট নিয়ে তোমাদের বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তোমার আবার মিলিও না 2005 সালের ফার্স্ট ডে সোমবার কি মঙ্গলবার, জাস্ট কনসেপ্ট বোঝো, ঠিক? তাহলে কি বললাম, যদি নর্মাল ইয়ার থাকে তাহলে প্রথম দিন এবং শেষ দিন একই হবে। যদি আমাদের বলতো 2007 সালের ফার্স্ট ডে যদি শুক্রবার হয়, তাহলে অবভিয়াসলি সেই সালের শেষ দিনও আমাদের শুক্রবারই হবে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক? এখন আমরা দেখছি লিপ ইয়ার হলে কি হবে। এখন কোশ্চেনটি দেখো, 2008 সাল। দেখো এটা সোজা সাপটা বুঝতেই পারছি, এটি একটি লিপ ইয়ার,
তো লিপ ইয়ারের প্রথম দিন কি বলেছে? সোমবার বলেছে। তাহলে শেষ দিন কি হবে? একই হবে না, কিন্তু ভালো করে মাথায় রাখো। লিপ ইয়ার হলে প্রথম দিন প্লাস একদিন, অর্থাৎ ফার্স্ট ডেট প্লাস 1 ইজ ইকুয়াল টু লাস্ট ডেট। অর্থাৎ আমি কি বলেছি? লিপ ইয়ার হলে বছরের প্রথম দিন যেদিন হবে তার পরের দিনই হবে লাস্ট ডেট। অর্থাৎ 2008 সালের ফার্স্ট ডে যদি সোমবার হয় তাহলে শেষ দিন কি হবে? একদিন প্লাস করে দাও, অর্থাৎ কি হয়ে যাবে? মঙ্গলবার। সিম্পল। ঠিক আছে, এটা ভালো করে বোঝো। তাহলে যদি নর্মাল ইয়ার হয় তাহলে প্রথম দিন এবং শেষ দিন সেম হয়। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি নর্মাল ইয়ার, তোমরা ভালো করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, খুবই একটি ইম্পর্টেন্ট টপিক শেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে সেম হয়। আর যদি লিপ ইয়ার হয় তাহলে জাস্ট একদিন প্লাস করে দেব। তাহলে এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেখান থেকে কয়েকটি কোশ্চেন। কি বলেছে? 2014 সালের 31শে ডিসেম্বর যদি বুধবার হয় তাহলে 1 জানুয়ারি কী বার হবে? দেখো প্রথমে কি বলেছি, সালটি লিপ ইয়ার নাকি নর্মাল ইয়ার জানতে হবে। 2014 সালকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে ডিভাইড আমাদের যায় না, অর্থাৎ এটি হয়ে গেল আমাদের নর্মাল ইয়ার। ওকে, তো নর্মাল ইয়ারে কি হয়েছে? নর্মাল ইয়ারে ফার্স্ট ডেট অ্যান্ড লাস্ট ডেট সেম হয়। অর্থাৎ যদি 31শে ডিসেম্বর যদি বুধবার হয়ে থাকে তাহলে 1 জানুয়ারি আমাদের অবভিয়াসলি বুধবার হয়ে যাবে। ঠিক আছে, দেখো কোশ্চেন কিন্তু আমাদের ঘুরিয়েও দিতে পারে। দেখো এখানে আমি কি দিয়েছি? 31 ফার্স্ট ডিসেম্বর দিয়েছি, অর্থাৎ ঘুরিয়ে দিয়েছি। 31শে ডিসেম্বর যদি বুধবার হয় তাহলে 1 জানুয়ারি কী বার হবে? ওকে, তো কোশ্চেন কিন্তু ঘুরিয়েও দিতে পারে, সেজন্য আমরা কেয়ারফুল থাকবো, ভালো করে কোশ্চেনটি পড়বো। ওকে, এখন নেক্সট আরেকটি কোশ্চেনে যাচ্ছি। বলেছে 1984 সালের 1 জানুয়ারি যদি সানডে হয় তাহলে 31শে ডিসেম্বর কী বার হবে? তো দেখো প্রথমে আমরা কি বলেছি, এটি লিপ ইয়ার না নর্মাল ইয়ার? আমরা 4 দিয়ে ডিভিজিবল করে দেখব। দেখো এটি 4 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 4 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে লিপ ইয়ার। তো আমি তো শেখালামই কিছুক্ষণ আগে, যদি লিপ ইয়ারের প্রথম দিন সানডে হয় তাহলে শেষ দিন কি হবে? তাহলে প্লাস করে দেবো একদিন, অর্থাৎ সানডের পরের দিন অর্থাৎ মন্ডে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি বললাম? ফার্স্ট ডেট প্লাস 1 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এ রিলেটেড কোনো ধরনের তোমাদের প্রবলেম মনে হয় হবে না, যদি হয়েও থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, সেকেন্ড টপিক আমরা শিখব ইয়ার রিপিট, অর্থাৎ ইয়ার রিপিটেশন। লিখছি রিপিটেশন অফ ইয়ার। ঠিক আছে, অর্থাৎ যারা যারা বুঝতে পারোনি আমি কোশ্চেনটা লিখছি, তোমরা বুঝতে পারবে। যদি আমাদের প্রশ্নে বলে 1980 ইয়ারের মতো সেম ইয়ার কবে হবে? অর্থাৎ 1980 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একদম হুবাহু মিল খাবে আমাদের, সেটি জানতে চাবে। ঠিক, তো প্রথমে তোমাকে ইসে দিয়ে করাচ্ছি, নর্মাল ইয়ার দিয়ে করাচ্ছি, তারপরে লিপ ইয়ারে আসছি। ঠিক আছে, 1990 দেখি। তাহলে 1990 সালের সাথে কোন ক্যালেন্ডার সেম টু সেম হবে? তাহলে আমি অপশন দিচ্ছি এখানে 1996, 1997, ঠিক আছে, 2000 সাল, 2001 সাল। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। 1990 সালের ক্যালেন্ডারের সাথে সেম ক্যালেন্ডার কত সালে হবে? তো এ সমস্ত প্রবলেমের জন্য আমরা দু টাইপের ফরম্যাট ফলো করি। একটি হচ্ছে নর্মাল ফরম্যাট এবং সেকেন্ডটি হচ্ছে ট্রিক। আশা করি তোমরা ট্রিক শিখতে চাবে, তো ট্রিকটি প্রথমে শেখাচ্ছি এবং নর্মাল ফরম্যাট পরে শেখাচ্ছি। ট্রিকটি কি? ট্রিকটি হচ্ছে প্রথমে আমরা সালটি দেখব। দেখো সালটি দেখো, 1990 সাল বলেছে। দেখো 1990 সাল কি এটি লিপ ইয়ার? দেখো 4 দিয়ে কি ভাগ যাচ্ছে? না, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে আমাদের একটি নর্মাল ইয়ার। ঠিক, তো সবসময় মনে রাখবে নর্মাল ইয়ারের ক্ষেত্রে 11 বছর পর সেই ক্যালেন্ডারটি রিপিট হয়। 11 ইয়ার পর ক্যালেন্ডার রিপিট হয়।
ঠিক আছে। নর্মাল ইয়ারের ক্ষেত্রে 11 বছর পর ক্যালেন্ডারটি রিপিট হয়, অর্থাৎ 1990 সালের সাথে সেম ক্যালেন্ডার কবে হবে? অবভিয়াসলি আমাদের 2001 সাল হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি তো? এই কনসেপ্টটুকু তোমরা অবশ্যই খাতায় লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, এটি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে 11 ইয়ার পর রিপিট হয়। তো দেখো এই চার্টটি দেখে নাও, খুবই একটি ইম্পর্টেন্ট চার্ট। আমি চাইবো তোমরা সকলেই, আমার এটা রিকোয়েস্ট রইল, তোমরা সকলেই স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় তুলে নাও। খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। নর্মাল ইয়ার 11 বছর পর রিপিট হয়। আমি বারংবার বলছি তোমাদেরকে, অঙ্ক যাতে আমাদের করতে না হয়, এরকম প্রশ্ন যদি দেখি আমরা, এই টাইপের যদি আমরা প্রশ্ন দেখি, আমাদের যাতে অঙ্ক খাতা কলম আমাদের ছুতে না হয়, জাস্ট মুখে মুখে অ্যান্সার বের করতে পারি, এটাই চাইবো তোমাদের কাছে। শোনো, নর্মাল ইয়ারের ক্ষেত্রে 11 বছর পর রিপিট হয়। যদি সেই ইয়ারটি লিপ ইয়ার হয় তাহলে সেটি 28 বছর পর রিপিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে একটু ক্যালেন্ডার দেখে করে দিতে পারো অথবা গুগল সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, লিপ ইয়ার যদি হয় সালটি, সেটি 28 বছর পর রিপিট হয়। কিন্তু সাম স্পেশাল ইয়ার, অর্থাৎ কিছু স্পেশাল ইয়ার আছে সেগুলো 6 বছর পর রিপিট হয়। তো সেগুলো কি কি দাদা? দাঁড়াও বলছি, শোনো আগে। তাহলে নর্মাল ইয়ার 11 বছর রিপিট হয় 11 বছর পর, লিপ ইয়ার 28 বছর পর, কিন্তু কিছু সাম স্পেশাল ডে, স্পেশাল ইয়ার 6 ইয়ার পর, অর্থাৎ 6 বছর পর পর রিপিট হয়, অর্থাৎ সেম হয়। তো এখন স্পেশাল ইয়ার কি? স্পেশাল ইয়ার হচ্ছে সেই সমস্ত ইয়ার যেগুলো লিপ ইয়ারের ঠিক পরবর্তী ইয়ার। তাহলে লিপ ইয়ারের পরবর্তী ইয়ার, এটাই হচ্ছে সাম স্পেশাল ইয়ার। এক্সাম্পল দেখো, আমি যদি 2004 সালকে, 2004 সাল আমরা সকলেই জানি লিপ ইয়ার, কিন্তু আমাদের কাছে যদি প্রশ্নে আসে 2005 সাল, দেখো আমরা প্রথমেই কোশ্চেনটি দেখব এটি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। তো প্রথমে আমরা দেখলাম এটা লিপ ইয়ার নয়। এখন সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এর আগে কি কোনো লিপ ইয়ার রয়েছে? হ্যাঁ, অবশ্যই 2004 সালটি লিপ ইয়ার, অর্থাৎ কি হবে, এর সাথে সেম ক্যালেন্ডার কবে হবে? 6 বছর পর, অর্থাৎ 2011 ক্যালেন্ডার এবং 2005 ক্যালেন্ডার পুরোপুরি হুবহু সেম হবে। ঠিক আছে, তাহলে কি শেখালাম? লিপ ইয়ারের পরবর্তী ইয়ার। দেখা গেল পরীক্ষায় আমাদের হুট করে একটা কোশ্চেন দিল 2025 সালের সেম ক্যালেন্ডার কবে হবে। তো প্রথমে আমরা দেখবো এটা কি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। দেখতেই পারছি এটা আমরা লিপ ইয়ার নয়। এখন সেকেন্ড কন্ডিশন কি ফলো হবে? এই সালটির আগে কি কোনো লিপ ইয়ার রয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি এই সালের আগে 2024 সালটি একটি লিপ ইয়ার সাল রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এর সেম ক্যালেন্ডার কবে হবে? 6 বছর পর, অর্থাৎ 2031 সালের ক্যালেন্ডার এবং 2025 সালের ক্যালেন্ডার হুবাহু সেম টু সেম হবে। ঠিক আছে, আশা করি এটুকু তোমরা তুলে নিয়েছো। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এটা তুলে নাও খাতায়। আমি বারংবার বলছি, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, না হলে তোমাদের অঙ্ক করতে হবে, আর অঙ্ক অধিকাংশ ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। জাস্ট এই কনসেপ্টটুকু ক্লিয়ার রাখো। তাহলে আমরা এই রিপিটেশন অর্থাৎ ক্যালেন্ডার সেম হওয়ার থেকে কয়েকটি অঙ্ক করে নেই। কি বলেছে? 1950 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার হুবাহু সেম টু সেম হবে। তো প্রথমে দেখে নেই 1950 সালটি কি। 1950 সালটি একটি লিপ ইয়ার নয়, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর, এটি কোনো স্পেশাল ইয়ার নয়, অর্থাৎ লিপ ইয়ারের পরবর্তী ইয়ার নয়। এটি কি ইয়ার? একটি নর্মাল ইয়ার। তো কিছুক্ষণ আগে তোমাদের কি শেখালাম? নর্মাল ইয়ার কত বছর আগে পর রিপিট হয়? 11 বছর পর। তাহলে 1950 সালের ক্যালেন্ডার 1961 সালের ক্যালেন্ডারের সঙ্গে সেম টু সেম হবে। আশা করি বুঝতে পেরেছ। আরও দুটো অঙ্ক করে নিচ্ছি। কি বলেছে? 2020 সালের ক্যালেন্ডার কোন ক্যালেন্ডারের সাথে হুবাহু সেম টু সেম হবে। তো প্রথমে দেখবো এটা কি লিপ ইয়ার। অবভিয়াসলি এটা লিপ ইয়ার। তো প্রথমে যেহেতু লিপ ইয়ার বেরিয়ে গেল, তাহলে আর কিছু করতে হবে না। আমরা কি জানি? লিপ ইয়ার সালগুলি 28 বছর পর রিপিট হয়, অর্থাৎ 2020 সালের ক্যালেন্ডার 2048 সালের ক্যালেন্ডারের সাথে সেম টু সেম হবে, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট অপশন। ঠিক আছে, এখন দেখো কি বলেছে? 2017 সালের সাথে কোন ক্যালেন্ডার হুবাহু সেম টু সেম হবে। প্রথমে দেখছি এটি কি নর্মাল ইয়ার? না, এটা নর্মাল ইয়ার নয়। এটি কি লিপ ইয়ার? না, এটা লিপ ইয়ার নয়। কিন্তু দেখো 2016 সাল
একটি লিপ ইয়ার, ঠিক পরের সাল অর্থাৎ সালটির আগের সালটি ঠিক লিপ ইয়ার, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে একটি স্পেশাল ইয়ার। আর আমরা কি জানি স্পেশাল ইয়ার কত বছর পর রিপিট হয়? 6 বছর পর রিপিট হয়। তাহলে কি হয়ে গেল 2017 + 6 অর্থাৎ 2023 সালের ক্যালেন্ডার হুবাহু 2017 সালের ক্যালেন্ডারের মতোই হবে। আশা করি বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি, তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। তাহলে 3 নাম্বার টাইপ কি বলেছে? লিপ ইয়ার ইন এ সেঞ্চুরি। তাহলে 1 সেঞ্চুরি মানে আমি তোমাদের কি শিখিয়েছি? 100 ইয়ার, সেটিকে বলবো আমরা সেঞ্চুরি। তাহলে আমাদের যদি পরীক্ষায় একটি প্রশ্ন আসে একটি সেঞ্চুরিতে কতগুলি লিপ ইয়ার থাকে, তাহলে জাস্ট আমরা কি করব? দেখো একটি সেঞ্চুরি মানে কি 100 বছর, জাস্ট আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে আমাদের দেখো ভাগফল আসছে 25। দেখো আগের অঙ্কে আমরা কি করতাম? 7 দিয়ে ভাগ করতাম এবং আমরা কি নিতাম? রিমাইন্ডার নিতাম, অর্থাৎ ভাগশেষ নিতাম। কিন্তু সেঞ্চুরির ক্ষেত্রে আমরা কি করব? 4 দিয়ে ভাগ দেব এবং সেখানে রিমাইন্ডার নিব না, আমরা কুটিয়েন নিব, অর্থাৎ আমরা ভাগফলটিকে নিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে 100 বছরে 25টি লিপ ইয়ার থাকে, ঠিক। তাহলে যদি পরীক্ষা আমাদের প্রশ্ন দেয় 2000 সাল থেকে 2100 সাল এর মধ্যে আমাদের লিপ ইয়ার কয়টি রয়েছে, তাহলে আমরা বুঝে যাব 100/4 অর্থাৎ 25টি লিপ ইয়ার রয়েছে। তাহলে 2000 থেকে 2100 সালের মধ্যে 25টি সালে এমন রয়েছে যেগুলি লিপ ইয়ার রয়েছে। আমি একটু ভুল করলাম, ভুলটি হচ্ছে এখানে দেখো একটি শূন্য এক্সট্রা দিয়েছি, ঠিক আছে। তাহলে 25টি লিপ ইয়ার রয়েছে, আশা করি কনসেপ্টটি ক্লিয়ার রয়েছে। কিন্তু যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম 100 সালে, ভালো করে বোঝো, 100 সেঞ্চুরি তো বলেই দিয়েছে, কিন্তু যদি পরীক্ষায় এভাবে না থেকে আমাদের থাকে যদি প্রথম 100 সাল, অর্থাৎ কীরকম দাঁড়াচ্ছে কোশ্চেনে দেখে নেই। যদি বলে 2001 থেকে 2100 শতকের মধ্যে কতগুলি লিপ ইয়ার রয়েছে, তাহলে কিন্তু আমাদের আর 25টি, দেখো এখানেও কিন্তু 100 বছর না হলে এখানে 99 বছর হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কতগুলি লিপ ইয়ার আছে, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো এখানে আমাদের 24টি লিপ ইয়ার রয়েছে। কেননা এখানে 2000 সাল একটি লিপ ইয়ার ছিল, কিন্তু বলা রয়েছে 2001 সাল, তো একটি লিপ ইয়ার তো অলরেডি চলে গেল, তাহলে আমাদের থাকলো 24টি লিপ ইয়ার। এখন আমরা শিখতে চলেছি সবচেয়ে শেষতম পার্ট বা সবচেয়ে শেষতম টাইপ। এই টাইপের অঙ্কগুলো করলেই ক্যালেন্ডার চ্যাপ্টারের পুরো অঙ্ক তোমরা করতে পারবে, কেননা এই প্রকার অঙ্ক খুবই একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক থাকে, এটা আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট থাকে এই অঙ্কগুলো। এর জন্য আমাদের শিখতে হবে বছরে অড ডে কয়টি থাকে। দেখো যেগুলো লিপ ইয়ার বছর অর্থাৎ 400 বছর, অর্থাৎ দেখো এটা সেঞ্চুরি রয়েছে, তো সেঞ্চুরিকে আমরা কীভাবে বের করি? সেটি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, জাস্ট 400 দিয়ে ভাগ করে দেই। দেখো 400 ইয়ারে অড ডে থাকবে 0টি, 4-এর মাল্টিপল অর্থাৎ 800 বছরে অড ডে থাকবে 0টি, 1200 বছরে অড ডে থাকবে 0টি, 1600 বছরে অড ডে থাকবে 0টি, 2000 বছরে অড ডে থাকবে 0টি। কেন আমরা কিভাবে বুঝলাম? আমরা বুঝবো এটাই, দেখো এগুলো সবগুলো সেঞ্চুরিতে দেওয়া রয়েছে, তো সেঞ্চুরিকে আমরা লিপ ইয়ার কীভাবে বের করি, কোন সেঞ্চুরি লিপ ইয়ার আমরা কীভাবে বের করি? জাস্ট 400 দিয়ে ভাগ দিয়ে দিই। দেখো 400 দিয়ে ভাগ দিলে আমাদের ভাগফল 0 আসছে, অর্থাৎ এই 400, 800, 1200, 1600 এবং 2000 সালে 0টি করে অড ডে থাকবে। এখন নেক্সট পার্ট কি থাকবে? 100 বছরে কটি অড ডে থাকবে? 100 ইয়ারে দেখো সবসময় মনে রাখবে, এগুলো কিন্তু মনে রাখার জিনিস, এগুলো কিন্তু আর অঙ্ক করার ব্যাপার নেই, এগুলো মনে রাখলেই তোমরা পরবর্তী টাইপের অঙ্কগুলি খুব সহজেই করতে পারবে। 100 বছরে আমাদের অড ডে থাকে 5টি, 200 বছরে অড ডে থাকে 3টি, 300 বছরে অড ডে থাকে আমাদের 1টি, আবার 400 বছর অড ডে থাকে কটি? তোমাদের শেখালাম 0টি। ঠিক এভাবে আমাদের রিপিট হয়। আবার ঠিক কিভাবে? তাহলে 500 বছরে কয়টি অড ডে থাকবে? 500 বছরে আবার 5টি অড ডে থাকবে, 600 বছরে 3টি অড ডে থাকবে, 700 বছরে 1টি অড ডে থাকবে, আবার 800 বছরে 0টি অড ডে থাকবে। দেখো 5, 3, 1 এই জিনিসটি বারবার আমাদের ফলো করতেই থাকবে, বারবার একই রকম হবে। অর্থাৎ দেখো 500কে আমরা কী কী সংখ্যার যোগ আকারে লিখতে পারি? 400 এবং 100 এর যোগ আকারে লিখতে পারি। তো 400 বছরে তো অড ডে 0টি,
কিন্তু 100 বছরের অড্ডে 5টি, অর্থাৎ এইভাবেই 5, 3, 1 এই জিনিসটি মনে রাখলে তোমরা অঙ্ক নিমেষেই করতে পারবে। ভালো করে বোঝো। তাহলে এগুলি কি শিখিয়ে দিলাম, যেগুলো লিপ ইয়ার সেগুলো আমাদের অড্ডে হবে 0টি করে, আর যেগুলো লিপ ইয়ার নয় অর্থাৎ 100, 200, 300 সর্বদা 5টি অড্ডে, 3টি অড্ডে এবং 1টি অড্ডে করে আসবে। এইভাবে অঙ্ক আমাদের চলতে থাকবে। তার জন্য বের করার প্রসেস কি, বের করার প্রসেস তোমাদের একটি ভালোভাবে শিখিয়ে দিচ্ছি। যদি আমাদের বলে 1300 ইয়ারে অড্ডে কয়টি, তো 1300কে আমরা দুটি আকারে লিখবো, কি একটি লিখবো 1200 আর একটি লিখবো 100। তো আমরা বুঝতেই পারছি 1200 সালে অড্ডে হচ্ছে 0টি, কিন্তু 100 সালে অড্ডে কয়টি, 100 সালে অড্ডে তো আমরা 5টি শিখেছি, অর্থাৎ 1300 সালে টোটাল অড্ডে হয়ে গেল 5টি। ঠিক আছে, জাস্ট কনসেপ্টে ক্লিয়ার রাখো, মুখস্থ করতে হবে না, জাস্ট কনসেপ্ট। তাহলে আমাদের কয়টুকু মুখস্থ করতে হবে, আমাদের এই 3টি মুখস্থ করতে হবে। কোনটি? 100 বছরে অড্ডে থাকে 5টি, 200 বছরে অড্ডে থাকে 3টি, 300 ইয়ারে অড্ডে থাকে আমাদের 1টি এবং 400 ইয়ারে অড্ডে থাকে 0টি। এইটুকুই দেখো বারংবার আমাদের রিপিট হবে। এখন আমাদের একটি বারকোড মনে রাখতে হবে। বারকোডটিতে কিছু নেই, অনেকেই অনেক ভিডিও দেখেছো তোমরা বারকোড মুখস্থ করতে হয়, কিন্তু কিছুই নেই। বারকোডটি কি, আমাদের 0 দিয়ে শুরু হবে, 0, 1, 2, 3, 4, 5 and 6। তাহলে আমরা সপ্তাহের শুরুর দিন কি দিয়ে করি, আমরা সপ্তাহে শুরু করি সোমবার দিয়ে, কিন্তু বারকোডের ক্ষেত্রে আমরা সপ্তাহে শুরু করব সানডে দিয়ে। সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো এই বারকোডটি জাস্ট মনে রাখো, তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো। তো পরবর্তী অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি কীরকম অঙ্ক হয়। তো প্রিভিয়াস পার্টে অর্থাৎ পার্ট 1-এ আমরা কি শিখেছিলাম, পার্ট 1-এ শিখেছিলাম আমাদের একটি সাল দেওয়া থাকবে। অর্থাৎ আমি যদি বলি 1538 খ্রিস্টাব্দের 15 জুলাই যদি মঙ্গলবার বা সোমবার হলে আরেকটি সাল দেওয়া থাকবে, তার কী বার হবে। তো এই সমস্ত পার্টে আমাদের কোনো কিছুই দেওয়া থাকবে না, আমাদের জাস্ট দেওয়া থাকবে একটি সিম্পলি একটি সাল দেওয়া থাকবে। দেখো 1538 সালের 15 জুলাই কী বার দেওয়া থাকবে, এভাবে প্রশ্ন বলবে। আমাদের কোনো কিছু জানা থাকবে না, সব কিছুই আমাদের অজানা থাকবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি কি মনে রাখতে হবে, এই বারকোডটি ভালো করে মনে রাখতে হবে, এই অড ডেজগুলো মনে রাখতে হবে, আর এই লিপ ইয়ারগুলো মনে রাখতে হবে। জাস্ট সিম্পল, মনে রাখারও কোনো ব্যাপার নেই, জাস্ট একবার চোখ বললে তোমাদের মনে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, খুবই সিম্পল প্রসেস। কি বলেছে, 1538 খ্রিস্টাব্দের 15 জুলাই কী বার পড়ে। তো এরকম ম্যাথ করা দুটো প্রসেস রয়েছে। একটি প্রসেস আজকের ডেট দিয়ে কম্পেয়ার করে, অর্থাৎ 2024 সাল, আজকে 24 সালের কত তারিখ, 25 জুলাই। দেখো এভাবে তোমাদের অঙ্ক আমি শিখিয়েছি কম্পেয়ার করে। এই দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে এই ডেট কী বার হবে, এরকম অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের শিখিয়েছি। তাহলে এরকম অঙ্ক করার জন্য কি করতে হবে, একটি টাইপ হচ্ছে তোমাকে আজকের ডেট অর্থাৎ টুডেজ ডেটের সাথে কম্পেয়ার করে অঙ্কটি করতে হবে। ঠিক আছে, এটি একটু বড় প্রসেস হয়ে দাঁড়াচ্ছে। আমরা কি বলেছি, আমরা শর্টকাট প্রসেস শিখব। তো এটা না ধরে আমরা ডাইরেক্টভাবে করব। কিভাবে, ওই বারকোড টারকোড দিয়ে করে দেব। তো কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। তাহলে যখনই আমাদের এরকম অঙ্ক দেওয়া থাকবে যেখানে কোনো প্রকারের ডেটা দেওয়া থাকবে না, একটি সাল দেওয়া থাকবে, ইন্ডিভিজুয়াল সাল এবং ইন্ডিভিজুয়াল একটি তারিখ এবং একটি মাসের নাম উল্লেখ থাকবে এবং সেটির ডেট, সেটি কী বার আমাদের কাছে জানতে চাবে, তখন প্রথমেই আমরা করে দেব এই যে সালটি রয়েছে এই সালের থেকে একটি সাল কম করে লিখব। অর্থাৎ কত, 1538 সাল দেওয়া রয়েছে, আমরা লিখে নেব 1537 সাল। ঠিক আছে, প্রথম কনসেপ্ট, প্রথম ধাপ। তো 1537 সাল, দেখো আমি কি করব, এটিকে 3টি সংখ্যার যোগ আকারে লিখব। তাহলে আমরা কি কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1200 সাল লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে পারি। কত তারপরে কি লিখতে পারি, 300 সাল, তারপরে লিখতে পারি 37 সাল। ঠিক আছে, তো আমরা তো শিখেছি এগুলোর অড্ডে কত কত রয়েছে। তো কি, তাহলে প্রথম ধাপ কি করলাম, আমরা যেই সাল দেওয়া থাকবে তার থেকে একটি সাল কম লিখবো, অর্থাৎ 1537 সাল লিখে নিলাম এবং এটিকে 3টি ভাগ আকারে লিখবো, 3টি
যোগ সংখ্যার যোগ আকারে লিখব। কি কি লিখলাম? একটি লিখলাম 1200 সাল, একটি লিখলাম 300 সাল, একটি লিখলাম 37 সাল। এখন দেখো 1200 সালে অর্ধে কটি থাকে? দেখো এটি একটি লিপ ইয়ার, অর্থাৎ অর্ধে থাকবে আমাদের 0টি, প্লাস 300 ইয়ার অর্থাৎ 300 সাল, 300 বছরে আমাদের অর্ধে থাকবে, আমি তোমাদের তো শিখিয়ে দিলাম, এখানেই শিখিয়ে দিলাম 300 সালে অর্ধে কটি থাকবে? একটি থাকবে, জাস্ট মনে রাখো মাথায়, একটি। এখন 37 বছরে অর্ধে কত থাকবে? দেখো এগুলি কিন্তু সব ইয়ারে লিখছি আমরা, নট কোনো একটি স্পেসিফিক মান্থ বা ডেটে, ইয়ারে লিখছি। যখন আমাদের ইয়ারে থাকবে তখন কি বলেছি? 4 দিয়ে জাস্ট ভাগ করে দাও। তো 4 দিয়ে যদি ভাগ করে দেই 37, 4 9 যা 36, ঠিক আছে। আর এটাও তোমাদের বলেছি, যখনই সালের আমাদের অর্ধে বের করতে হবে বা কোনো একটি ইয়ারের অর্ধে বের করতে হবে তখন 4 দিয়ে বের করতে হবে, তখন কিন্তু আমরা আর ভাগশেষ নিতে পারবো না। তখন কি নিতে পারবো? আমরা জাস্ট ভাগফল নেব, ঠিক। আমরা যেমন মান্থ এবং ডেটের ক্ষেত্রে কি করতাম? 7 দিয়ে ভাগ করে দিতাম এবং তার ভাগশেষটি লিখতাম, কিন্তু এই ইয়ারের ক্ষেত্রে আমরা কি করব? ইয়ারের ক্ষেত্রে করব জাস্ট 4 দিয়ে ভাগ করে দেব এবং ভাগশেষ নেব না, আমরা নিব ভাগফল, ঠিক। তাহলে 37 ইয়ারে অর্ধে কটি থাকবে? 37টা তো অলরেডি থাকবেই, প্লাস আরও কতগুলি থাকবে? 9টি থাকবে, ঠিক আছে। দেখো এখন কিন্তু আমাদের দিনে বের হলো, অর্থাৎ 1200 সালে অর্ধে থাকবে 0 দিন, 300 সালে 300 বছরে অর্ধে থাকবে 1 দিন, 37 বছরে অর্ধে থাকবে 37 দিন তো থাকবেই, প্লাস 9 দিন এক্সট্রা থাকবে, ঠিক আছে। দেখো এখন দেখো সবগুলো দেখো দিন সংখ্যায় বের হলো। তাহলে আমরা কি করব? দেখো সবগুলো যোগ করে নেই। যোগ করে নিলে কত আসছে? যোগ করে নিলে আমাদের আসছে 47, 9 × 10 47। তো দেখো দিন সংখ্যা এত বড় রয়েছে, তো আমি কি বলেছি? 7-এর থেকে বেশি হতে পারে না, তো জাস্ট 7 দিয়ে ইসে করে তো ছোটো করে দাও। তাহলে 7 দিয়ে যদি ভাগ করে দিই 6 7 42। দেখো এখানে কিন্তু আমাদের কি ভাগশেষটা নিতে হবে। দেখো এটা কিন্তু ইয়ার নয়, এটা আমাদের একটি ডেট রয়েছে, বলতে কত দিন, এত দিন, তাহলে 47 দিন অর্ধে থাকবে, ঠিক আছে। তো এটা যেহেতু বড় সংখ্যা, তো আমি বলেছি তোমাদের 7-এর থেকে বেশি হতে পারে না, তো জাস্ট 7 দিয়ে ভাগ করে দাও। 6 7 42, অর্থাৎ আমাদের ভাগশেষ কত পড়ে থাকবে? ভাগশেষ পড়ে থাকবে 5টি, অর্থাৎ এত বছরে কি থাকবে? 5টি অর্ধে থাকবে, ঠিক আছে। তো জাস্ট সাইডে লিখে নাও 5টি অর্ধে থাকবে, তাহলে টোটাল 5টি অর্ধে থাকবে। দেখো এখন আমাদের ইয়ারের কাজগুলি শেষ। এখন কি বলেছে? 15 জুলাই। তাহলে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে কতগুলো অর্ধ থাকবে? তাহলে লিখে নিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো জানুয়ারি মাসে আমরা কি জানি? জানুয়ারি মাসে আমাদের 3টি অর্ধে থাকে, আমরা সকলেই জানি। এখন দেখো ফেব্রুয়ারি মাসে কত থাকবে? সালটি ভালো করে লক্ষ্য করো, সালটি কি একটি লিপ ইয়ার? না, লিপ ইয়ার নয়। তাহলে অবভিয়াসলি ফেব্রুয়ারি মাসটি আমাদের 0টি অর্ধে দেশ থাকবে। মার্চ মাসে কটি থাকবে অর্ধে? মার্চ মাসে 3টি থাকবে, এপ্রিলে 2টি, মেতে 3টি, জুনে 2টি। এখন দেখো জুলাই, জুলাই বলেছে 15 জুলাই অবধি বলেছে, তো 15 জুলাই লিখে দিলাম। তাহলে কত আসছে? 3 3 3 6 7 8 9 10 11 12 13, 13 আর 15 করলে আমাদের 28, তাহলে 28টি অর্ধে থাকছে। আর কি বলেছি তোমাদের? 7-এর থেকে বেশি হতে পারে না, তো যা 7 দিয়ে ভাগ করে দাও। দেখো 4 7 28, অর্থাৎ আমাদের 0টি ভাগশেষ থাকছে 0, নট ভাগফল, ভাগশেষ থাকছে 0, অর্থাৎ আমাদের 0টি অর্ধে থাকবে। তাহলে 1537 সালে অর্ধে কয়টি থাকবে? 5টি। আবার এই মাসগুলো তো অর্ধে কত থাকবে? 0টি, অর্থাৎ আমাদের 5 আর 0 যদি যোগ করে দিই তাহলে কেবলমাত্র 5টি অর্ধে থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এখন দেখো বারকোডটি ফলো করো। 5 মানে কত? 5 মানে ফ্রাইডে, অর্থাৎ কি হয়ে যাবে? 1538 সালের 15 জুলাই আমাদের কী বার হবে? ফ্রাইডে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এভাবে আমরা অঙ্কগুলো সলভ করব, প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে। তো আমি আরেকটি প্রবলেম নিচ্ছি যেটার সাহায্যে তোমরা যাতে বুঝতে পারো। তার আগে আরও একবার বর্ণনা দিচ্ছি কীভাবে করলাম। তো 1538 সালের বলেছে 15 জুলাই কী বার? তাহলে প্রথমেই আমরা করে নেব তার থেকে একটি সংখ্যা কম লিখবো, অর্থাৎ 1537 সাল। তো এবং 1537 সালকে 3টি সংখ্যার যোগ আকারে লিখবো। কীভাবে? একটি হচ্ছে 1200, একটি হচ্ছে 300 এবং একটি হচ্ছে 37। দেখো 1200 সালে আমরা সকলেই জানি, আমি তোমাদের 4টি শিখিয়েছি। 1200 সালে অর্ধে কত থাকে? 1200 সালে অর্ধে থাকে 0টি, অর্থাৎ আমরা লিখে নিলাম 0। 300 সালে অর্ধে কত থাকে? 300 সালে এটি শিখে নিলাম, 300 সালে অর্ধে থাকে আমাদের 1টি, জাস্ট 1টি লিখে নিলাম।
এখন 37 বছরের অর্ডে থাকে কটি? 37কে জাস্ট 4 দিয়ে ভাগ করতে, সবসময় মনে রাখবে ইয়ারের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দেব, ভালো করে মনে রাখো, ইয়ারের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ দিয়ে দেব, এবং আমরা ভাগ শেষটি নিব না, ভাগ ফলটি নিব, অর্থাৎ আমরা কি নিব? কুইটেনের নিব, অর্থাৎ ভাগ ফলটি নিব। তাহলে কত? 37 বছর 37টি অর্ডে থাকবে, প্লাস আবার 9টি অর্ডে থাকবে। 9টি কী বেরোলো? 9টি আমাদের ভাগফল বেরোলো। এখন সবগুলো যোগ করে দিচ্ছি, দেখো সবগুলো যোগ করলে আমাদের আসছে কত? 47। তো 47 তো বেশি হয়ে যায়, তা বলেছি তোমাদের 7-এর থেকে বেশি হতে পারে না, যা 7 দিয়ে ভাগ করে দাও। কিন্তু এখানে আমরা 7 দিয়ে যে ভাগ করব, এখানে কিন্তু আমরা ভাগ শেষটি নেব। তাহলে কতটি ভাগ শেষ থাকবে? 5টি ভাগ শেষ থাকবে, ঠিক আছে? তাহলে 1537 সালে 5টি ভাগ শেষ থাকলো, অর্থাৎ 5টি অড ডে থাকলো। এখন সালের কাজ শেষ, আমরা এখন করব মাসের কাজ এবং দিনের কাজ। তো লিখে নিব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো আমরা প্রথমেই আমি পার্ট 1-এ তোমাদের শিখিয়েছি জানুয়ারি মাসে আমাদের 3টি অড ডে থাকে। ফেব্রুয়ারি মাসটি এখন লক্ষ্য করব, সালটি কি লিপিয়ার কি লিপিয়ার নয়? দেখো লিপিয়ার নয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 0, মার্চ মাস 3, এপ্রিল মাস 2, মে মাস 3, জুলাই মাস 2। কিন্তু আমাদের জানতে চেয়েছে কি জুলাইয়ের 15 তারিখ, অর্থাৎ 15টা জাস্ট লিখে দিলাম। আমরা এখানে ছোট করে লিখতে পারতাম, না লিখে আমরা সবগুলো যোগ করে দেবো। কত? 3 3 6 7 8 9 10 11 12 13, 13 আর 15 হয়ে যাচ্ছে 28, অর্থাৎ 28 দিনে অর্ধে কটি থাকে? জাস্ট 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকছে? 0। তাহলে অলরেডি তো 5টি অড ডে রয়েছে, প্লাস কত? 0টি অড ডে বেরোলো, অর্থাৎ টোটাল হয়ে গেল 5টি অড ডে। তো আমরা তো বারকোড তোমাদের শিখিয়ে দিয়েছি, বারকোডে কী লিখে দিয়েছি? যদি ডেটটা দেখো তাহলে 5 যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ফ্রাইডে হয়ে যাবে চোখ বন্ধ করে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে চলো নেক্সট একটি প্রবলেমে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট প্রবলেম। তো একই কোশ্চেনে দুটো প্রবলেম করাচ্ছি। যদি আমি লিখি 21 জানুয়ারি, এটা রিসেন্ট লিখছি, হ্যাঁ, 2024 সাল কী বার পড়ে? তো প্রথমে কি করতে পারি আমরা? এটা আমরা দু টাইপভাবে করতে পারি। একটি হচ্ছে আজকের ডেট দিয়ে ক্যালকুলেশন করে, আজকের ডেট কম্পেয়ার করে, অর্থাৎ আজকে হচ্ছে 25 জুলাই 2024, তাহলে 25 জুলাই 2024 যদি বৃহস্পতিবার হয় তাহলে 21 জুলাই 2024 কী বার হবে? ওভাবেও করতে পারি আমরা। এভাবে না করেও আমি যে প্রসেসটা এখনই শেখালাম সেভাবেও করতে পারি। তো কি বলেছি? 2024, তো 1 সাল কমিয়ে লেখো, অর্থাৎ 2023। তাহলে 2023কে আমরা কিভাবে লিখতে পারি? 2023কে কি করব আমরা? 3টি সংখ্যার যোগ আকারে না লিখে 2টি সংখ্যার যোগ আকারে লিখবো, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। কেননা আমরা তো জানি 2000 সাল প্লাস 23 সাল, 2023 হয়ে গেল আমাদের, তাহলে আর এক্সট্রা আর লাগছে না। তোমরা কি শিখেছি? 2000 সালে অড ডে হয়ে থাকে আমাদের 0টি, প্লাস 23 সালে অড ডে কটি থাকবে? দেখো 23, এগুলো সাল, কিন্তু সবগুলো সাল। তো সালের আমাদের অড ডে, ইয়ারের অড ডে বের করতে গেলে জাস্ট 4 দিয়ে ভাগ করে দিতে হয়। 4 দিয়ে যদি ভাগ করে দেই, 23, 4 5 20, দেখো 3টি কি থাকছে? ভাগশেষ। কিন্তু আমরা যেহেতু ইয়ারের বের করছি, তো আমরা ভাগশেষ নিব না, আমরা ভাগফল নিব, অর্থাৎ 5টি অড ডে থাকবে। ঠিক আছে, 2000 সালে 0টি অড ডে, 2023 ইয়ারে 5টি আমাদের অড ডে থাকবে। দেখো এখন সালের কাজ আমাদের কমপ্লিট, এখন আমরা নিব মান্থ অ্যান্ড ডেটের কাজ করব। ঠিক, কত বলেছে? 21 জানুয়ারি বলেছে। দেখো খুবই সিম্পল, জাস্ট আমাদের কিছুই লিখতে হবে না, জানুয়ারি। তো দেখো জানুয়ারির 21 তারিখ অবধি কটি অড ডে রয়েছে? ভালো করে বোঝো, জানুয়ারির 21 তারিখ অবধি আমাদের কটি অড ডে রয়েছে? সরি, এক জায়গায় আমি একটু ভুল করেছি। ভুলটি হচ্ছে এই জায়গাটি ভালো করে লক্ষ্য করো। আগে কি বলেছি? 23 সালে কতটি অড ডে থাকবে? 23 সালে 23 বছরে 23টি অড ডে তো থাকবে অবভিয়াসলি, প্লাস এক্সট্রা 5 দিন অড ডে থাকবে, যেটা বের করলাম। তাহলে টোটাল অড ডে কত বের হলো? টোটাল অড ডে বের হলো আমাদের 28টি। ঠিক আছে, তো জানুয়ারি 21 তারিখ অবধি কটি অড ডে থাকবে? তো কি বলেছি? এগুলো দিন, এগুলো হচ্ছে দিনের অড ডে কতই? 7-এর বেশি হতে পারে না, ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 7 21। দেখো 0টি অড ডে থাকছে, আর এখানে দেখো 28টি অড ডে। তো এখানে বলেছি 28 প্লাস বের হলো 0টি। তো আমরা কি জানি? অড ডে কোনো দিনও 28 হতে পারে না, 7-এর কম হতে লাগবে। তো যা 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 7 28। দেখো এখানেও 0টি অড ডে থাকছে। কি ধরলাম আমরা? ভাগশেষ ধরলাম, ভাগফল ধরলাম না কিন্তু। তাহলে 2023 সালে টোটাল অড ডে কত? 0টি, প্লাস জানুয়ারির যে 21 তারিখ অবধি অড ডে কটি? 0টি, তাহলে টোটাল কত? 0টি অড ডে থাকছে। এখন আমরা বারকোড যদি আমাদের মনে থাকে তাহলে হুবহু অঙ্কটি করতে পারবো। এখন দেখো 0 মানে কত? 0 মানে সানডে, তাহলে অবভিয়াসলি
21 জানুয়ারি 2024 হয়ে যাবে আমাদের সানডে। ঠিক আছে, এটা তোমরা চাইলে ক্যালেন্ডারটা মিলিয়ে দেখতে পারো। এভাবে তোমরা যে কোনো সালের যে কোনো দিন তোমরা বের করতে পারবে এই নিয়ম ফলো করে। তো তোমাদের অ্যাকচুয়াল ডেট রিলেটেড ক্যালেন্ডারের ম্যাথ এবং রিজনিং কিভাবে করতে হয় তোমাদের এখনই আমি শিখিয়ে দিলাম, এবং একটি কোশ্চেন দিলাম, বাড়িতে অবশ্যই এটি করে অ্যান্সারটি আমাকে কমেন্টে লিখে জানাবে। কোশ্চেনটি হচ্ছে 2014 সালের 31শে মে কী বার হবে? ঠিক আছে, এটির অ্যান্সার অবশ্যই তোমরা বাড়িতে করবে, নিজেকে টেস্ট করবে তোমরা করতে পারছো কি করতে পারছো না। যদি পারছো তাহলে অবশ্যই ভেরি গুড, যদি না পারছো তাহলে অবশ্যই আমার ভিডিওটি আরও ভালো করে মনোযোগ সহকারে দেখো। আশা করি পুরো ভিডিও তুমি যদি একটু হলেও বুঝতে অসুবিধা হলেও ভিডিওটি পজ করে প্রথমে অঙ্কটি তোলো, তারপর আমি কি অঙ্কতে বুঝিয়েছি কিভাবে করেছি সেটি বোঝো। আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর এই অ্যান্সারটি অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও। তো ক্যালেন্ডারের চ্যাপ্টারের পুরো আমি কনসেপ্ট ক্লিয়ার করালাম। এর পরের দিন থেকে আমি চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো, পুরো একটি ভিডিওতে চ্যাপ্টারের অঙ্ক পুরোটি করিয়ে দেবো। তার সাথে তোমাদের কাছে একটি কথা বলবো, তোমরা যে পার্ট 1 পার্ট 2 দেখলে, তোমরা এখন নিজেই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে থাকো। আশা করি তোমরা 100% করতে পারবে, আমার ভিডিওর কোনো আর প্রয়োজন হবে না। তাও তোমাদের স্বার্থে আমি ভিডিওটি দেবো যাতে তোমরা ভুলভাল না করো। তাহলে আজকে এটুকুই থাকছে, ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল আশা করছি। তো তোমরা সকলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন ছিল। এছাড়াও তোমরা কি করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারো এবং তাদের জানাতে পারো এত সুন্দরভাবে এত শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা অঙ্ক শিখছি, তাদেরকেও সুযোগ করে দাও শেখার। তাহলে আজকে আমি এইটুকুই রাখছি। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও বেল নোটিফিকেশন অল করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।